শোভাযাত্রার নামকরণ করা হয় বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। মঙ্গল শোভাযাত্রা নয়, এবার হবে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। বিভাজন নয়, পহেলা বৈশাখ হোক জাতীয় ঐক্যের প্রতীক বলছেন বিশ্লেষক। বৈশাখ আমাদের সবার, তো এই জায়গা থেকে কিন্তু আমরা এটাকে একটা বড় জায়গাতে পালন করতেই পারি। আমার ঐতিহ্যগত পরম্পরার জায়গা থেকে, আমার ইতিহাসের ধারাবাহিকতায়। 5 বছর থাকার মতো এই সরকারের কোনো অধিকার নেই, কেন তারা ইন্টারিম গভর্নমেন্ট। অনির্বাচিত সরকারের 5 বছর থাকার অধিকার নেই মন্তব্য সেলিমা রহমানের। জুন জুলাইয়ে নির্বাচনী রোডম্যাপ, ইসি ও বিশেষজ্ঞের ভিন্ন মত। তারা একটা রোডম্যাপ ঘোষণা যত তাড়াতাড়ি করে তত তাড়াতাড়ি ভালো, পরবর্তীকালে টাইম বাড়াতে পারে, কিন্তু রোডম্যাপ দিতে তো কোনো ক্ষতি নেই। আমরা যে কন্টেক্সটে এসেছি এই জুলাই আগস্টের পরে, এটা বাস্তবতা একদম ভিন্ন। এই জন্য সবাইকে একসঙ্গে এক টেবিলে বসে কাজ করতে হবে। পাচার হওয়া অর্থ ফেরাতে কয়েকটি পরিবার ও গোষ্ঠীর বিদেশে সম্পদের খোঁজে সরকার। 6 মাসের মধ্যে জব্দ করা হবে বললেন গভর্নর। স্বাধীন ফিলিস্তিনের দাবিতে বিক্ষোভে উত্তাল রাজধানী। বিশ্ব মোড়লরা চুপ থেকে গাজায় গণহত্যাকে সমর্থন দেওয়ার অভিযোগ। অপহরণ হননি মডেল মেঘনা আলম, নিরাপত্তার স্বার্থে হেফাজতে জানালো ডিএমপি। সাভারের ক্রিম আপা নামে ভাইরাল শারমিন শিলা কারাগারে। গভীর হচ্ছে ওয়াশিংটন বেইজিং এর বাণিজ্য যুদ্ধ। যুক্তরাষ্ট্রের ওপর চাপ বাড়াতে এবার ইউরোপকে পাশে চাইল চীন। এবং বিপিএল এর শিরোপার রেসে টিকে থাকতে কাল মাঠে নামবে বসুন্ধরা কিংস। ছাড় দিতে নারাজ প্রতিপক্ষ মোহামেডান। নিউজ 24 সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি নাফিসা হক। দর্শক, এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানিয়ে দেব পুরো খবর। পহেলা বৈশাখে মঙ্গল শোভাযাত্রা নয়, এবার থেকে হবে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। কর্তৃপক্ষ বলছে পরিবর্তন নয়, পুনরুদ্ধার করা হয়েছে এই শোভাযাত্রার নাম। প্রতিপাদ্য ঠিক করা হয়েছে নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান। শুক্রবার সকালে ঢাবির চারুকলা অনুষদে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। চৈত্রের ঘরতাপ, তার মাঝেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে চলছে বৈশাখ বরণের প্রস্তুতি। মঙ্গল শোভাযাত্রা নামটি যে এবার থাকছে না তেমন ইঙ্গিত আগেই পাওয়া গিয়েছিল, এবার তা সত্যি হলো। আলোচনা সমালোচনা শেষে নাম রাখা হলো বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা, বাদ গেল মঙ্গল শব্দটি। শুক্রবার সকালে চারুকলা অনুষদে সংবাদ সম্মেলনে বৈশাখ বরণের প্রস্তুতি নিয়ে এমন তথ্য জানান আয়োজকরা। বলেন, শোভাযাত্রার নাম পরিবর্তন নয়, পুনরুদ্ধার করা হয়েছে। ব্যাপক এই আয়োজনের লক্ষ্যে শোভাযাত্রার নামকরণ করা হয় বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা, যার ছায়াতলে দেশের সকল বহুমাত্রিক সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতিফলন ঘটবে। প্রতিফলিত হবে বর্তমানের সব শ্রেণীর মানুষের আশা আকাঙ্ক্ষা এবং ফুটে উঠবে শোভাযাত্রার প্রকৃত আনন্দ। শোভাযাত্রার এবারের প্রতিপাদ্য নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান। আয়োজকরা বলেন, এবারের বৈশাখ হবে সবার। অন্যান্য বছরের চেয়ে শোভাযাত্রা হবে সবচেয়ে বড়, বর্ণাঢ্য এবং জাঁকজমকপূর্ণ। 28টি জাতিগোষ্ঠীর উপস্থিতি, শিল্পী, মিউজিশিয়ান সহ ধর্ম বর্ণ নির্বিশেষে সমাজের বিভিন্ন স্তরের নানা পেশার মানুষ এই শোভাযাত্রায় অংশ নেবেন। শোভাযাত্রায় 28টি বিভিন্ন জাতিসত্তা আমাদের সাথে যুক্ত হয়েছে। প্রথম বলেছিলাম 26টি, কিন্তু পরবর্তীতে আরো 2 জন যুক্ত হয়েছে। আর এবং চারুকলা অনুষদের যে শোভাযাত্রা, তার সাথে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন যুক্ত হয়েছে। বর্ষবরণের আনন্দ শোভাযাত্রার সম্মুখ ভাগে থাকবে 8টি ঘোড়া। এছাড়াও থাকছে প্রতীকী শিল্পকর্ম বহন, বিভিন্ন রকমের মুখোশ এবং বিভিন্ন প্রাণীর প্রতিকৃতি। পাশাপাশি ফিলিস্তিনের নিপীড়িত মুসলমানদের লড়াই ও সংগ্রামের সাথে একাত্মতা জানিয়ে তাদের প্রতীক হিসেবে তরমুজের মোটিভ ব্যবহার করা হবে। বৈশাখ বরণ ছাড়াও চৈত্র সংক্রান্তির আয়োজন থাকবে চারুকলার বকুলতলায়। পহেলা বৈশাখের পরদিন থাকবে যাত্রাপালার আয়োজন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। পহেলা বৈশাখে রমনার বটমূলে এবারও রয়েছে ছায়ানটের আয়োজন। পাঠ আর কথন মিলিয়ে প্রায় 150 শিল্পীর পরিবেশনায় ফুটে উঠবে মানুষের পাশে দাঁড়ানোর প্রভাতী আয়োজন।
শুক্রবার বিকেলে ধানমন্ডিতে ছায়ানট ভবনে সংবাদ সম্মেলনে তাদের ৫৮তম আয়োজনের বিস্তারিত তুলে ধরা হয়েছে। নির্বাহী সভাপতি ডক্টর সারোয়ার আলী বলেন, বর্ষবরণে নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা দেখছেন না তারা। আইন শৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা করেছে। আয়োজনে ৯টি সম্মেলক, ১২টি একক গান ও ৩টি পাঠ অন্তর্ভুক্ত থাকবে। আমাদের যে নিজস্ব ধারা, আমরা যে ধরনের গান চর্চা করে থাকি, মূলধারার গান, এবং যেভাবে অনুষ্ঠান সাজিয়ে এসেছি, বছরের শুরুতে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের মঙ্গল কামনা করে, মানবতার কথা বলে, সম্প্রীতির কথা বলে আমরা যেভাবে অনুষ্ঠান সাজাই, সেই ধারাটা আমরা করে যাচ্ছি, করব। পহেলা বৈশাখ, যার ইতিহাস একদিকে ছড়ায় উৎসবের রং আর অন্যদিকে অন্যায় অত্যাচারের বিরুদ্ধে প্রেরণা যোগায় রুখে দাঁড়ানো। বিশ্লেষকরা বলছেন, রাজনীতির বিভাজন নয়, পহেলা বৈশাখ উদযাপন হয়ে উঠুক জাতীয় ঐক্যের প্রতীক। আর তাই চিরায়ত এই উৎসবকে রাজনৈতিক আবহে আটকে না রাখার পরামর্শ তাদের। সজল দাসের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। রমনা বটমূলে সুরের মূর্ছনায় বৈশাখ আবাহন, নানা আয়োজনে বাংলা নতুন বছর বরণ, বৈশাখী মেলা, হালখাতা আর বর্ণাঢ্য শোভাযাত্রায় বাঙালির অতি পরিচিত উৎসবের মুহূর্ত। বর্ষবরণের দীর্ঘ ঐতিহ্য থাকলেও ঘটা করে পহেলা বৈশাখ উদযাপন শুরু মুঘল আমলে। চৈত্রের শেষ দিনে খাজনা আদায় শেষে নতুন বছরে মিষ্টিমুখ আর মেলার আয়োজন, ধীরে ধীরে যার রূপ নেয় বাঙালির চিরায়ত উৎসবে। কালের বিবর্তনে বৈশাখী মেলার সঙ্গে যুক্ত হয় লোকজ আয়োজন আর বর্ণাঢ্য শোভাযাত্রা। বর্ষবরণ কেবল উৎসবের রঙেই সীমাবদ্ধ থাকেনি। পাকিস্তানি আগ্রাসনের বিরুদ্ধে স্বাধিকার আন্দোলনের চেতনা সদা জাগ্রত রেখেছিল এই আয়োজন। বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান, কালচারাল যে সমস্ত গোষ্ঠী আছে, সবাই কিন্তু এই উদযাপনটা করছে। আমি পেছনে না হয়ে গেলামই না, সে আকবরের সময় থেকে কিভাবে হয়েছে, নানান সময় থেকে এই উদযাপনের পর্বের কিন্তু পরিবর্তন আছে, পরিবর্ধন আছে, এবং সময় বাস্তবতার সাথে কিন্তু মিলে কিন্তু চলছে। চারুকলা ১৯৮৯ সাল থেকে পয়লা বৈশাখে শোভাযাত্রা করে আসছে। শুরুতে নাম ছিল আনন্দ শোভাযাত্রা। ৯০-এ স্বৈরাচার বিরোধী আন্দোলনের পটভূমিতে অমঙ্গলকে দূর করে মঙ্গলের আহ্বান জানিয়ে শোভাযাত্রার নামকরণ হয় মঙ্গল শোভাযাত্রা। আনন্দ শোভাযাত্রাটা কি সমস্যা? আনন্দতে সমস্যাটা কোথায়? এটা তো আমাদের আপত্তি ছিল না, কিন্তু এটা আওয়ামীকরণের করার ফলে কি হলো, কুক্ষিগত হয়ে গেল। এটা তখন কি হলো, আইসোলেটেড হয়ে গেল, এবং আর এটা সর্বজনীন থাকলো না। কালের পরিক্রমায় অগণতান্ত্রিক শাসনের বিরুদ্ধে সাংস্কৃতিক লড়াইয়ের মাধ্যম হয়ে ওঠে পহেলা বৈশাখের উদযাপন, যা আশা জাগিয়েছিল সাধারণের মনে। তাই তো এই উৎসবকে যে কোনো বিতর্কের ঊর্ধ্বে রাখার পরামর্শ বিশেষজ্ঞদের। বৈশাখ আমাদের সবার, তো এই জায়গা থেকে কিন্তু আমরা এটাকে একটা বড় জায়গাতে পালন করতেই পারি। আমার ঐতিহ্যগত পরম্পরার জায়গা থেকে, আমার ইতিহাসের ধারাবাহিকতায়। যে কোনো রাজনৈতিক দল, যে কোনো ধর্ম, যে কোনো জাতি গোষ্ঠী, বিশ্বের সব মানুষ, সবার জন্য এটা। জাতিসংঘের শিক্ষা, সংস্কৃতি ও বিজ্ঞান বিষয়ক সংস্থা ইউনেস্কো ২০১৬ সালের ৩০ নভেম্বর মঙ্গল শোভাযাত্রাকে বিশ্বের সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকাভুক্ত করে, যা বিশ্ব পরিসরে বাঙালির ঐক্যের বার্তা বহন করে বলেই মনে করেন সবাই। সজল দাস, নিউজ 24, ঢাকা। অন্য প্রসঙ্গ, অন্তর্বর্তী সরকারের ৫ বছর ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। শুক্রবার দুপুরে রাজধানীর তোপখানা রোডে একটি মিলনায়তনে ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশনের আলোচনা সভায় এই কথা বলেন তিনি। সেলিমা রহমান আরও বলেছেন, অন্তর্বর্তী সরকারের উচিত দ্রুত নির্বাচন দেয়া। ডিসেম্বরের মধ্যে নির্বাচন করার যে কথা বলেছেন ডক্টর ইউনূস, তার রক্ষা করবেন বলে বিশ্বাস করে বিএনপি। স্বরাষ্ট্র উপদেষ্টা আজকে বলেছেন, এই সরকারকে 5 বছর ক্ষমতায় তারা রাখতে চায়। দেশ নাকি রাখতে চায়। দেশ কি রাখতে চায় আমরা জানি। 5 বছর থাকার মতো এই সরকারের কোনো অধিকার নেই, কেন তারা ইন্টারিম গভর্নমেন্ট অনেক কাজ করতে পারে না। ডিসেম্বরে নির্বাচন হলে জুন জুলাইতেই রোডম্যাপ ঘোষণা করবে নির্বাচন কমিশন, আর অক্টোবরেই হবে তফসিল ঘোষণা, জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম। তবে বিশেষজ্ঞদের মতে সরকার ও ঐকমত্য কমিশনের সাথে বসে নির্বাচন কমিশনের যে কোনো ধরনের সিদ্ধান্ত নেওয়া উচিত। অন্তরা বিশ্বাসের প্রতিবেদনে বিস্তারিত।
ছাত্র জনতার প্রবল বিক্ষোভের মুখে 5 আগস্ট ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। তারপর পাল্টে যেতে থাকে রাজনীতির গতিপথ। 2014 থেকে 2024 পরপর 3টি জাতীয় নির্বাচনকে অবৈধ দাবি করে রাজপথ আর আদালত প্রাঙ্গণে আওয়ামী লীগের বিরুদ্ধে সরব হয় জুলাই বিপ্লবের সপক্ষের সব রাজনৈতিক দল। সংস্কার আর নির্বাচন নিয়ে জোরালো হচ্ছে রাজনৈতিক দাবি। বিজয় দিবসে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে ভাষণে জানান 25শে ডিসেম্বর অথবা 26শে জুনের মধ্যেই হবে নির্বাচন। তবে বিএনপি সহ কয়েকটি রাজনৈতিক দল নির্বাচন চায় দ্রুততম সময়ের মধ্যে। এজন্য অতি দ্রুত নির্বাচনী রোডম্যাপও চাইছে তারা। নির্বাচন বিশ্লেষকরা বলছেন, ডিসেম্বরে নির্বাচন হলে অন্তত 5 থেকে 6 মাস আগে রোডম্যাপ ঘোষণা করা উচিত। ডিসেম্বরের প্রস্তুতি নেওয়ার জন্য অ্যাটলিস্ট 6 মাস আগে তো একটা রোডম্যাপ দেওয়া উচিত, না হলে তারা প্রস্তুতি নেবে কি করে? তারা একটা রোডম্যাপ ঘোষণা যত তাড়াতাড়ি করে তত তাড়াতাড়ি ভালো। পরবর্তীকালে টাইম বাড়াতে পারে, কিন্তু রোডম্যাপ দিতে তো কোনো ক্ষতি নেই। কমিশন বলছে এক ধরনের কর্মপরিকল্পনা বা রোডম্যাপ অনুযায়ী চলছেন তারা। তবে সরকার ডিসেম্বরে নির্বাচনের পাকা সিদ্ধান্ত নিলে জুন জুলাইতেই হতে পারে রোডম্যাপ। ধরেন ওই টাইমলাইনটা যদি সামনে রাখি আমরা, তাহলে তো আমার অক্টোবরের দিকে তফসিল ঘোষণার চিন্তা ভাবনা করতে হবে। তাহলে তফসিল ঘোষণার পূর্ববর্তী সময়ে আমার প্রিপারেশন লাগবে। তো সেই অর্থে তো জুন জুলাইতে আমার কর্মপরিকল্পনা পাবলিশ করতেই হবে। তবে নির্বাচন বিশ্লেষক ডক্টর আব্দুল আলিম মনে করেন, নীতিগতভাবে নির্বাচন কমিশন স্বাধীন, তবে দেশের বর্তমান পরিস্থিতি ভিন্ন, তাই বিভিন্ন পক্ষের সাথে বসে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ তার। একটা সমন্বয়ের অভাব আছে। এই সমন্বয়ের অভাবটা কার মধ্যে? সরকার, জাতীয় ঐক্যমত্য কমিশন এবং নির্বাচন কমিশন, তাদের একসঙ্গে বসা দরকার। সো এই আমার কাছে ইমিডিয়েটলি সরকারের পক্ষ থেকে একটা উদ্যোগ নেওয়া দরকার, নির্বাচন কমিশনকে ডাকা। যদিও নির্বাচন কমিশন স্বাধীন সংস্থা, বাট এখনকার বাস্তবতা ভিন্ন। আমরা যে কনটেক্সটে এসেছি এই জুলাই আগস্টের পরে, এটার বাস্তবতা একদম ভিন্ন। এই জন্য সবাইকে একসঙ্গে এক টেবিলে বসে কাজ করতে হবে। এরই মধ্যে কয়েকটি রাজনৈতিক দল মনে করছে নির্বাচন নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। নির্বাচনী রোডম্যাপ নিয়ে তারা বসতে চাইছে প্রধান উপদেষ্টার সঙ্গে। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। পাচার হওয়া অর্থ ফেরাতে বিদেশে কয়েকটি পরিবার ও গোষ্ঠীর সম্পদের খোঁজ করছে সরকার, জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। শুক্রবার চট্টগ্রামে একটি অনুষ্ঠানে তিনি বলেন, কয়েকটি পরিবার ও গোষ্ঠী দেশের বিপুল পরিমাণে টাকা পাচার করেছে, আর এসব অর্থ ফেরত আনতে 1 বছরেরও বেশি সময় লাগবে। বিগত সরকারের আমলে রাজনৈতিক ও ব্যবসায়ী অভিজাতদের বিদেশে বিপুল অর্থ পাচারের অভিযোগ রয়েছে, যা দেশে ফেরত আনতে জোরালো প্রচেষ্টা শুরু করেছে দেশের কেন্দ্রীয় ব্যাংক। শুক্রবার চট্টগ্রামে মানি লন্ডারিং প্রতিরোধ কার্যক্রম ও সমসাময়িক ব্যাংকিং বিষয়ে চট্টগ্রামে বাংলাদেশ ব্যাংক কার্যালয়ে কথা বলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। চুরি হওয়ার পরে বুদ্ধি বাড়িয়ে লাভ নাই। গভর্নর বলেন, কয়েকটি পরিবার ও গোষ্ঠী দেশের বিপুল টাকা বিদেশে পাচার করেছে, যা ফেরত আনতে 1 বছরের বেশি সময় লাগবে। যে বাংলাদেশ একটা বড় ভিকটিম মানি লন্ডারিং। আমাদের দেশের বিশেষ করে আর্থিক খাতের, ব্যাংকিং খাতের একটা বড় একটা অংশ কতিপয় পরিবার বা গোষ্ঠী তারা মানি লন্ডারিং করে এটাকে বাইরে নিয়ে চলে গেছে, যেটাকে আমরা বলি স্টোলেন অ্যাসেট বা চুরি করা সম্পদ। বিদেশে কোথায় কার সম্পদ কিভাবে আছে তার নিরূপণ ও অর্থ ফিরিয়ে আনার কাজ চলছে, জানান কেন্দ্রীয় ব্যাংকের প্রধান। সে সম্পদ ফিরিয়ে আনার ব্যাপারেও আমরা কাজ করছি। সেটা আমরা করছি আমাদের আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে, সেটা আমরা করছি আমাদের বিভিন্ন ল এনফোর্সমেন্ট এজেন্সিগুলোর সাথে। আমরা চেষ্টা করছি ফিরিয়ে আনা যায় কিনা। কিন্তু একটা জিনিস যেটা আমরা বারবারই আমরা এই সম্মেলনে উল্লেখ করছি, যে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। ঠেকানোটা মানে রোগের উৎপত্তিটাকে রোধ করাটা হচ্ছে প্রধান দায়িত্ব, রোগ সারানোর হচ্ছে পরে। গভর্নর বলেন, দেশের রিজার্ভ এখন স্থিতিশীল, তাই এখন আর্থিক খাত স্বস্তিতে আছে, জানান তিনি। সাফল্য অর্জন করেছি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। গাজায় গণহত্যার প্রতিবাদে রাজধানীতে শুক্রবারও বিক্ষোভ সমাবেশ হয়েছে। বাদ-জুমা বাইতুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ মিছিল করেছে বিভিন্ন ইসলামিক দল ও সংগঠন। বিক্ষোভকারীরা বলেন, গাজায় নির্বিচারে নারী ও শিশুদের হত্যা করা হচ্ছে, আর বিশ্ব মোড়লরা চুপ থেকে এই গণহত্যাকে সমর্থন দিচ্ছে। অবিলম্বে এই গণহত্যা বন্ধ করতে হবে।
এ সময় স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিও জানান তারা। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে উত্তাল রাজধানীর বাইতুল মোকাররম মসজিদ প্রাঙ্গণ। শুক্রবার বাদ জুমা সেখানে জড়ো হয় বিভিন্ন ইসলামী দল ও সংগঠন। বাইতুল মোকাররমের উত্তর গেটে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল হয়। একই সময় বাংলাদেশ তিসরি ইনসাফ দল এবং জাতীয় ইমাম সমাজ বাংলাদেশের পক্ষ থেকে পৃথক বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালন করে। সমাবেশে ইসলামী যুব আন্দোলনের নেতারা বলেন, ইসরায়েল যে গণহত্যা চালাচ্ছে তা মানবতার চরম লঙ্ঘন। এ অবস্থায় ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নিতে হলে তাদের সব পণ্য বয়কট করার আহ্বান জানান তারা। সকল মানুষের হৃদয়ে যে আগুন বরবাদ করে দাউ দাউ করে জ্বলছে, এই আমেরিকা, এই ইসরায়েল, এই আগুনে পরিষ্কার হয়ে যাবে ইনশাআল্লাহ। সারা বিশ্বব্যাপী মানুষের প্রতিবাদের মুখেও ইসরায়েলি হামলা কিন্তু বন্ধ হয় নাই, ইসরায়েলি বর্বরতা বন্ধ হয় নাই, নারী শিশুদের হত্যা বন্ধ হয় নাই। এর কারণ কি? ইসরায়েল তো একটি ক্ষুদ্র এবং জারজ রাষ্ট্র, যার কোনো বৈধতা নেই। তারা অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মদদে গাজায় গণহত্যা চলছে, অথচ জাতিসংঘ সহ কোনো আন্তর্জাতিক সংস্থা কার্যকর ভূমিকা নিচ্ছে না। ইনশাআল্লাহ বুসর ইসলামের বিজয় হবে এবং বাইতুল মুকাদ্দাস অর্থাৎ আল আকসা আমরা পুনরুদ্ধার করবই ইনশাআল্লাহ তাআলা। আমরা তো যাইতে পারতেছি না, তার জন্য আমরা এই আন্দোলনটা চালাচ্ছি। আজকে শুধু আমাদের ফিলিস্তিনের মা বোন না, আজকে সারা দুনিয়ার সমস্ত মুসলমানদের দিলে মধ্যে এই কষ্ট। ঢাকা ছাড়াও দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বিভিন্ন সংগঠন। জুবাইর সানি, নিউজ 24, ঢাকা। ইসরায়েল ফিলিস্তিন সমস্যা সমাধানে জাতিসংঘকে গণতান্ত্রিকভাবে পুনর্গঠন করার দাবি জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। জাতীয় প্রেস ক্লাবের সামনে গাজায় গণহত্যার প্রতিবাদে বিপ্লবী যুব সংহতির মানববন্ধনে কথা বলেন তিনি। আরও বলেন, জাতিসংঘ কেবল প্রস্তাব পাশ করেই কাজ শেষ করছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর কোনো পদক্ষেপ নিতে ব্যর্থ হচ্ছে। পশ্চিমা বিশ্ব জাতিসংঘকে নিয়ন্ত্রণ করছে বলে অভিযোগ করেন তিনি। আরও বলেছেন, নেতানিয়াহুকে গণহত্যার জন্য অভিযুক্ত করা হলেও তাকে গ্রেপ্তারের বিষয়ে কোনো ব্যবস্থা নেয়নি আন্তর্জাতিক কোনো সংস্থা। নেতানিয়াহুকে আপনারা জানেন, তাকে গণহত্যার জন্য অভিযুক্ত করা হয়েছে। এখনো নেতানিয়াহুকে গ্রেপ্তার করা হয় নাই। গণতান্ত্রিকভাবে জাতিসংঘকে যদি আমরা পুনর্গঠন করতে না পারি, তাহলে ফিলিস্তিন ইসরায়েলের গণহত্যা চিরতরে তাকে বন্ধ করা যাবে না। ফলে আজকে জাতিসংঘকে গণতান্ত্রিকভাবে পুনর্গঠন করতে হবে। বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। স্বাগত আর একবার, দেখছেন নিউজ 24 সংবাদ। হঠাৎ করে নাটকীয় আইনি পরিস্থিতির মুখোমুখি মিস আর্থ বাংলাদেশ বিজয়ী অভিনেত্রী মেঘনা আলম। তার বিরুদ্ধে জননিরাপত্তা ও রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টির অভিযোগ আনা হয়েছে। তাকে 30 দিনের জন্য কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। ডিএমপি বলছে, নিরাপত্তার স্বার্থেই আইনি প্রক্রিয়া মেনেই হেফাজতে রাখা হয়েছে মেঘনা আলমকে। বুধবার রাতে মিস আর্থ বাংলাদেশ বিজয়ী মডেল ও অভিনেত্রীকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। আটকের আগে ফেসবুক লাইভে এসে মেঘনা অভিযোগ করেন, পুলিশ পরিচয়ধারীরা তার বাসার দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। লাইভটি প্রায় 12 মিনিট চলার পর বন্ধ হয়ে যায়, পরে সেটি ডিলিট হয়ে যায়। তবে তার আগেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। আটকের পর বৃহস্পতিবার রাতে এই মডেলকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে মহানগর গোয়েন্দা পুলিশ। পরে বিশেষ ক্ষমতা আইনে তাকে 30 দিনের জন্য কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। আদেশে উল্লেখ করা হয়, 1974 সালের বিশেষ ক্ষমতা আইনে জননিরাপত্তা ও আইন শৃঙ্খলার পরিপন্থী ক্ষতিকর কার্য থেকে নিবৃত্ত করার জন্য এবং আইন শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে এই আটক আদেশ দেওয়া হয়েছে। পরে কাশিমপুর কারাগারে পাঠানো হয় এই অভিনেত্রীকে। ঢাকা মহানগর দায়রা জজ আদালতের প্রধান পাবলিক প্রসিকিউটর গণমাধ্যমকে জানান, বিশেষ ক্ষমতা আইন অনুযায়ী কোনো ব্যক্তি যদি ক্ষতিকর কাজের সঙ্গে যুক্ত থাকেন, সেক্ষেত্রে ক্ষতিকর কাজ থেকে তাকে নিবৃত্ত রাখার জন্য আটক করতে পারেন। তাকে বিশেষ ক্ষমতা আইনে আটক রাখার আদেশ দিয়েছেন আদালত। শুক্রবার সকালে ডিএমপির পক্ষ থেকে জানানো হয়, নিরাপত্তার স্বার্থে আইনি প্রক্রিয়া মেনেই তাকে হেফাজতে নেওয়া হয়েছে। তাকে অপহরণের অভিযোগ সঠিক নয়। তার বিরুদ্ধে যে অভিযোগ আসছে সেটা হলো আপনার রাষ্ট্রের নিরাপত্তা বিঘ্নিতি করা, গুরুত্বপূর্ণ ব্যক্তি সম্পর্কে মিথ্যাচার পূর্বক আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক
অবনতির অপচেষ্টা করা এবং দেশকে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করা ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগে তাকে 30 দিনের নিরাপত্তা হেফাজতে রাখা হয়েছে। দেশের সার্বভৌমত্ব বা প্রতিরক্ষার ক্ষতি করার অভিযোগ থাকলে বিশেষ ক্ষমতা আইনে আটক করা যায়। এছাড়া রয়েছে অন্য কোনো রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সংরক্ষণে ক্ষতি করা, দেশের বা জননিরাপত্তা বা জনশৃঙ্খলার ক্ষতি করা, বিভিন্ন সম্প্রদায়, শ্রেণী বা গোষ্ঠীর মধ্যে শত্রুতা ও উত্তেজনা সৃষ্টি, আইনের শাসন বা আইন শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে হস্তক্ষেপ করা বা উৎসাহ প্রদান অথবা উত্তেজিত করার অভিযোগ এলেও এই আইনে আটক করা যায়। জুবায়ের রাজিন, নিউজ 24, ঢাকা। অনলাইনে টাকা আয়ের জন্য নিজের সন্তানকে ক্যামেরার সামনে এনে নিষ্ঠুর আচরণ করার অভিযোগে ভাইরাল ক্রিম আপাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে তাকে সাভার উপজেলা পরিষদ চত্বর থেকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার দুপুরে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। দর্শক, সাভার প্রতিনিধি নাজমুল হুদার পাঠানো তথ্য ছবি নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। শারমিন শিলা ওরফে ক্রিম আপা পেশায় একজন বিউটিশিয়ান। অনলাইনে টাকা আয়ের জন্য নিজের সন্তানকে ক্যামেরার সামনে এনে করেন নানাভাবে নিষ্ঠুর আচরণ। সম্প্রতি তার একটি ভিডিওতে দেখা যায় শিশু সন্তানকে মুখ চেপে খাওয়াচ্ছেন। শুধু তাই নয়, তার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার জন্য নিজের ছোট ছেলে ও মেয়েকে ক্যামেরার সামনে চুল কাটা বা রং করা, কানে ভারী দুল পরানো, শিশুদের মুখে কুলকুচি করা, অপমানজনক গালিগালাজ করা, থাপ্পড় ও শারীরিক কষ্ট দিয়ে প্রতিনিয়ত ভিডিও তৈরি করছেন। এমন ঘটনায় প্রতিবাদ জানিয়ে একাই 100 নামের শিশুদের সুরক্ষায় সামাজিক আন্দোলনের পক্ষে একটি সংগঠন জেলা প্রশাসকের কার্যালয়ে ক্রিম আপার বিরুদ্ধে স্মারকলিপি জমা দেন। আমাদের কাজটা হচ্ছে যে কোনো শিশুর উপর যদি কোনো নির্যাতন হয় তাহলে আমরা সকলে মিলে 100 জন মিলে আমরা রুখে দাঁড়াবো, সাপোর্ট করবো। তার সাইকোসোশ্যাল মনোজগতের উন্নয়ন ঘটিয়ে এই জায়গাটা পরিবর্তন আনতে চাই। আমরা এই কেসের ক্ষেত্রে তাই করতে চেয়েছিলাম, কিন্তু যখন পরবর্তী পর্যায়ে একটু যেহেতু সেই পুরো টিম নিয়ে সে আত্মহত্যার হুমকি দেয়, তখন বাধ্য হয়ে আমরা সমাজসেবা অফিসার সহ তাকে সমাজসেবা অফিসে ডেকে নিয়ে আসা হয়। পরবর্তীতে বুধবার সাভার উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইসরাত জামান বাদী হয়ে শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। তো এক পর্যায়ে আমরা ডিসিশনে গিয়েছি যে আসলে এটা মামলা করে দিতে হবে, যার প্রেক্ষিতে আমি আশুলিয়া থানায় এসেছি। শারমিন শিলা ওরফে ক্রিম আপার বিরুদ্ধে শিশু মানসিক ও শারীরিকভাবে যে নির্যাতনটা করেছে এটার বিরুদ্ধে মামলা করতে এসেছি। এই ঘটনায় অভিযুক্ত ক্রিম আপা নিজেকে নির্দোষ দাবি করে। তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে বলে দাবি করেন। একটা পরিবারকে সুন্দর করে আপনারা হেফাজতে, আপনারা জলজান্ত একটা পরিবারকে মেরে ফেলছেন। বৃহস্পতিবার রাতে সাভার উপজেলার সমাজসেবা কর্মকর্তার কার্যালয় থেকে তাকে গ্রেফতার করা হয়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। আবারও বিরতি নিচ্ছি, সঙ্গে থাকুন। সংবাদে আরও একবার স্বাগত। ঢাকা ও সিলেট সহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্পন অনুভূত হয়েছে। শুক্রবার বিকেল 5টার দিকে এই ভূকম্পন অনুভূত হয়েছে, তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS এর তথ্যানুযায়ী রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল 4.3। আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র সূত্র ভূমিকম্পের তথ্য নিশ্চিত করেছে। জানায় এই ভূমিকম্পের উৎসস্থল ছিল ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জের কাছে বাংলাদেশ ও ভারত সীমান্ত এলাকায়। শুক্রবার সাপ্তাহিক ছুটি, ঈদের আমেজ এখনও কাটেনি, আর তাই রাজধানীর সুপার শপগুলোতে জমে উঠেছে কেনাকাটা। বসুন্ধরার মিনা বাজারেও ব্যতিক্রম নয়, সকাল থেকেই ছিল ক্রেতাদের আনাগোনা। সকাল থেকেই মিনা বাজারের প্রতিটি কর্নারে ছিল ক্রেতাদের পদচারণা। যে যার মতো ইচ্ছে করে নিয়েছেন পছন্দের পণ্য। এক ছাদের নিচেই মিলছে কাঁচা বাজার, মাছ, মাংস, চাল, ডাল, ফলমূল, বেকারি আইটেম থেকে শুরু করে কসমেটিক্স, খেলনা, কোমল পানীয় সহ নিত্য প্রয়োজনীয় সবকিছু। এখানে দাম অনেক কিছুর কম পাওয়া যায়, যা বাজারে অনেক বার্গেনিং করতে হয়। এখানে বার্গেনিং এর কোনো ঝামেলাটা নেই। বাজারে তো একটু ভিড় থাকে, এই সুবিধাটা এখানে পাই আমি। প্রাইসটা হ্যাঁ হাতের নাগালের মধ্যেই, আর কোয়ালিটি মোটামুটি ভালো, মানসম্মত। তো তাই এই জায়গা থেকে সব সময় আমরা বাজার যা লাগে সবকিছু এই জায়গা থেকেই নিয়ে যাই। আন্তর্জাতিক প্রসঙ্গ।
ডোনাল্ড ট্রাম্পের শুল্ক যুদ্ধের বিরুদ্ধে এবারে ইউরোপীয় ইউনিয়নকে একজোট হওয়ার বার্তা দিল চীন। যুক্তরাষ্ট্রের একতরফা হুমকি প্রতিরোধে ইউরোপকে ভয় না পেয়ে যৌথভাবে তা মোকাবেলার আহ্বান জানিয়েছে বেইজিং। আর এদিকে বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতির দেশের মধ্যকার বাণিজ্য যুদ্ধে বৈশ্বিক জিডিপি কমার আশঙ্কা করছে বিশ্ব বাণিজ্য সংস্থা। আর একটি বিরতি নিয়ে খেলার খবর নিয়ে ফিরছি, সঙ্গেই থাকুন। সংবাদে আরও একবার স্বাগত। এবারে জানিয়ে দেব খেলার খবর। ডু অর ডাই। মোহামেডানের বিপক্ষে লিগের এই ম্যাচটি যদি জিততে না পারে তবে শিরোপার দৌড় থেকে ছিটকে যাবে বসুন্ধরা কিংস। আর তাই বিপিএলে শিরোপার রেসে টিকে থাকতে মাঠে সেরা স্কিলটাই দেখাতে চান কিংসের ফুটবলাররা। সহকারী কোচ জিলানিও বলছেন একই কথা। শনিবার বিকেল 5:30টায় কিংস অ্যারেনায় মুখোমুখি লড়াইয়ে নামবে এই দুই দল। কিংসের সাথে মাঠে নামার আগ থেকেই ভয়ে কাঁপছে ঢাকা মোহামেডান। কিংস অ্যারেনায় দর্শকদের ভয়ে বাফুফের কাছে লিখিত অভিযোগ দেওয়ার মতো হাস্যকর কাণ্ড ঘটিয়েছে সাদা কালোরা। তবে সবকিছু ছাপিয়ে মাঠের ফুটবলেই বিশ্বাস বসুন্ধরা কিংসের। ঘরের মাঠে প্রতিপক্ষকে ঘায়েল করার সব কৌশল রপ্ত করতে ঝড় বৃষ্টি উপেক্ষা করে অনুশীলন করছেন বসুন্ধরা কিংসের ফুটবলাররা। একটাই কারণ, এই ম্যাচে জিততে না পারলে বিপিএল এর শিরোপা ধরে রাখা প্রায় অসম্ভব। অবশ্যই এটা আমরা জানি যে আমাদের জন্য এটা একটা ফাইনাল ম্যাচ, এই ম্যাচটা আমাদেরকে বের করতে হবে এনিহাউ। এটা আসলে ইম্পর্টেন্ট একটা ম্যাচ, কারণ সব ম্যাচই চেষ্টা থাকে আমি এজ এ ফরওয়ার্ড হিসেবে গোল করা, তো কিছু ম্যাচে হয় কিছু ম্যাচে হয় না, তো চেষ্টা করবো ম্যাচে গোল করে টিমের জয় অবদান রাখার জন্য। তবে হোম গ্রাউন্ডে দর্শকদের সাপোর্ট যেমন কিংস পাবে, ঠিক তেমনি মোহামেডান থাকবে খানিকটা ব্যাকফুটে। দলের সহকারী কোচ জিলানি জানান, দর্শকদের আচরণ নিয়ে মোহামেডান যে ভয় পাচ্ছে তা পার্ট অফ দ্য গেম। আমি মনে করি এটা ভয়ের কিছু নাই, পৃথিবীর সব জায়গায় হোমে নয় খেলা হয়। আমরা তো যা মডার্ন ভেন্যুতে খেলেছি, মানে কুমিল্লা ভেন্যুতে, কুমিল্লা মডার্ন সাপোর্টাররা তো আমাদেরকে প্রচুর গালালি করছে, ডিলাডিলি করছে, তো আমরা তো কমপ্লেন দিই নাই। সো এগুলা আমার মনে হয় কমপ্লেনটা জোটসই না, আমি মনে করি পার্ট অফ দ্য ম্যাচ। অন্যদিকে কিংসের মাঠে এর আগেও জয় ছিনিয়ে নেওয়ার অভিজ্ঞতা আছে মোহামেডানের। দীর্ঘদিন পর বিপিএল এর শিরোপা জিততে হলে এ ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই মোহামেডানের সামনেও। কিংসের মাঠে জয়টা যে ততটা সহজ হবে না তা ভালোভাবে জানে মোহামেডান। তারপরও 3 পয়েন্ট নিয়ে মাঠ ছাড়াই লক্ষ্য কোচ আলফাজের। কোনো পয়েন্ট লস করা যাবে না, আমাদের সর্বোচ্চ দিয়ে আমরা খেলবো। সবাই প্রস্তুত ম্যাচের জন্য এবং আমরা ম্যাচে জয়ের জন্যই মাঠে যাব। শনিবার বিকেল 5:30টায় মুখোমুখি লড়াইয়ে নামবে দুই দল। সুখন সরকার, নিউজ 24, ঢাকা। নিউজ 24 সংবাদের এখনকার আয়োজন এ পর্যন্ত। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।